রেডি নি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ থাকায় আমরা নিয়মিত ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছি, আমাদের কাশীপুর হাই স্কুলের ইউটিউব পেজে। তোমরা এগুলো অবশ্যই দেখবে ক্লাসগুলো। তো আমাদের আজকের ক্লাসে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অর্থাৎ একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয়। তো আমি আজকে প্রথম দুটি রুল নিয়ে আলোচনা করব। একদম প্রথমে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি রুল 1-এ লিখেছি অর্থের পরিবর্তন না করে। এটা তোমরা সবাই জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়ম হচ্ছে অর্থের পরিবর্তন করা যাবে না। অর্থাৎ তুমি যখন এক ধরনের সেন্টেন্সকে অন্য একটি সেন্টেন্সে রূপান্তর করবে তখন অবশ্যই অর্থের পরিবর্তন না করে সেন্টেন্সের স্ট্রাকচারটা পরিবর্তন করতে হবে। অর্থাৎ ভিতরে কিছু শব্দ পরিবর্তন করে, অক্সিলারি ভার্ব পরিবর্তন করে বা টেন্স পরিবর্তন করে তোমাকে ট্রান্সফরমেশন করতে হবে, কিন্তু অর্থের চেঞ্জ যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমরা এই জন্য বলেছি অর্থের পরিবর্তন না করে অক্সিলিয়ারি ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অক্সিলিয়ারি ভার্ব এরপরে তুমি কি করবে? অক্সিলিয়ারি ভার্বের পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নট বসাতে হবে। আর নটটি আমরা অবশ্যই কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষিপ্ত আকারে বসাবো। এরপর তোমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে একটি সাবজেক্ট এনে এরপর বাকি অংশ বসিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ করতে হচ্ছে। তো আমরা এক্সাম্পলে গেলে বিষয়টা আরও ক্লিয়ার হব। এখানে বলা আছে ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটি? এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান। তো ক্যান এর সাথে আমরা যখন নেগেটিভ নট যুক্ত করব সংক্ষিপ্ত আকারে তখন এটা হয়ে যাচ্ছে কান্ট। তাহলে কান্ট এরপর অবশ্যই তোমাকে সাবজেক্টটি বসাতে হবে। তো ইউ এখানে সাবজেক্ট হিসেবে আছে, এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আর এরপর বলা আছে সাবজেক্টের পরে বাকি অংশ আছে এখানে ডু দ্য ওয়ার্ক, এটা পুরোটা বসালাম। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্নটি এখানে বসাতে হবে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু তোমরা জানো ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই একটি কোয়েশ্চেন মার্ক থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে আমরা কি করলাম? শুরুতে আমরা অক্সিলারি ভার্বকে সেন্টেন্সের শুরুতে এনে এরপরে সাবজেক্ট বসিয়ে বাকি অংশ বসালাম, এরপর শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এটা হচ্ছে রুল 1। তো রুল 2-তে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব বিহীন। আগের সেন্টেন্সে আমরা দেখেছি আগের রুলে যে অক্সিলারি ভার্ব সহ, অর্থাৎ যদি অক্সিলারি ভার্ব থাকে সেন্টেন্সে তাহলে সেটা কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব। কিন্তু এখন আমি আলোচনা করছি অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করব যদি অক্সিলারি ভার্ব না থাকে। তোমরা জানো ইংলিশ গ্রামারে অনেকগুলো অক্সিলারি ভার্ব আছে, যেমন এম ইজ আর, ওয়াজ ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, আউট টু ইত্যাদি। তো এগুলোকে আমরা কি করব? এগুলো যদি না থাকে, কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কি করব? আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টেন্সের স্ট্রাকচার যখন তোমরা শিখেছ 12টি স্ট্রাকচার শিখেছ। এই 12টি টেন্সের স্ট্রাকচারের মধ্যে 2টি টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। তো সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। এই দুটো ছাড়া বাকি 10টি টেন্সে কিন্তু সাহায্যকারী ভার্ব থাকে। সো আমরা এখানে এক্সাম্পল দুটো দেখব। এখানে আমি প্রথমে একটি লিখেছি অ্যাসার্টিভ, হি প্লেড গুড ফুটবল। সে ভালো ফুটবল খেলেছিল। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, বুঝতে পারছো। সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম আছে। তো যেহেতু সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম সেহেতু এটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তখন অবশ্যই সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড নট নিয়ে আসতে হবে। ডিড নট, যেহেতু এখানে নেগেটিভ নেই, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়মই হচ্ছে এটা, যদি নেগেটিভ থাকে
তাহলে উঠাই দিতে হবে, আর যদি নেগেটিভ না থাকে তাহলে নেগেটিভ যুক্ত করতে হবে, অর্থাৎ নট থাকলে উঠে যাবে, না থাকলে নট নিয়ে আসতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে সেন্টেন্সটি, হি প্লেড গুড ফুটবল, সে ভালো ফুটবল খেলতো। তাহলে এটাকে আমরা যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব তখন অবশ্যই সাহায্যকারী ভার্ব আনতে হবে এখানে সেন্টেন্সের শুরুতে। তো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা সাধারণত ডিড নিয়ে আসি, কিন্তু যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা ডু অথবা ডাজ নিয়ে আসবো, সাবজেক্ট ও পার্সন অনুযায়ী সেটা বসাবো। তো প্রথমে এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ডিড নট বসালাম। ডিড নট বসিয়ে আমরা এখানে স্ট্রাকচারটি উপরে দেওয়া আছে, তোমরা এটা খাতায় উঠিয়ে নেবে। প্রথমে কি করলাম, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডোন্ট, ডিডন্ট অথবা ডাজ নট বসালাম। তো যেহেতু এটা পাস্ট টেন্স, এখানে আমরা ডিড নট বসালাম। এরপর সাবজেক্ট হিসেবে আমরা বসাইছি হি। এরপর ভার্বের বেস ফর্ম, ভার্ব এখানে কিন্তু পাস্ট ফর্মে আছে প্লেড, কিন্তু আমরা এখানে ইডি বাদ দিয়ে শুধু বেস ফর্মটা বসাবো, মূল ফর্মটা বসাবো প্লেড। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ভার্ব এর পরের অংশ, তাহলে প্লের পরের যে অংশটা গুড ফুটবল, এই অংশটা আমরা বসিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ করতে হবে। শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যদি শেষ করি তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে ডিডন্ট হি প্লে গুড ফুটবল। তো আমরা এই রুলের আরও দুটি এক্সাম্পল দেখব। এই রুলে আমরা আরও দুটি এক্সাম্পল দেখব, সেটি হচ্ছে আমরা আগের সেন্টেন্সে যেটা দেখেছি সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে, কিন্তু আমরা এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে দুটো এক্সাম্পল দেখব। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সটি যদি এভাবে থাকে, অ্যাসার্টিভ, সেন্টেন্সটি যদি এভাবে থাকে দে মেড, দে মেক দিলাম, দে মেক এ নাইস কেক। তো সেন্টেন্সটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এটাকে আমরা যখন ইন্টারেটিভ করব তখন যেহেতু এটা সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেহেতু আমরা এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে হয়তো ডু আনবো নয়তো ডাজ আনবো। তো সেটা সাবজেক্ট অনুযায়ী হবে। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে দের সাথে কি বসে। যেমন এই যে এখানে যদি আমরা দে দেই, দের সাথে আমরা জানি ডু বসে, ডাজ বসে না। তাহলে এখানে ডাজ বসে না কিন্তু ডু বসে, সো আমরা এখানে ডু নিয়ে আসবো, ডু। আর যেহেতু এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ফর্মে আছে অর্থাৎ এখানে নেগেটিভ নেই, সেহেতু আমরা ডু এর সাথে নট সংক্ষিপ্ত আকারে বসিয়ে এরপরে এটাকে ইন্টারোগেটিভে রূপান্তর করব। তাহলে ডোন্ট বসালাম, এরপরে সাবজেক্ট নিয়ে আসবো দে, ডোন্ট দে, এরপর ভার্বের বেস ফর্ম মেক, এরপরে বাকি অংশ এ নাইস কেক। তাহলে আমাদের ফরমেশন অনুযায়ী আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে ডোন্ট দে মেক আ নাইস কেক। তো এটা আমরা দেখলাম ডু দিয়ে, কিন্তু অক্সিলারি ভার্ব ডাজ আমরা কখন আনবো? আরেকটি এক্সাম্পল যদি আমরা দেখি, যেমন আমরা এখানে লিখলাম হি ড্রজ সাম নাইস পিকচার্স। সে কয়েকটি সুন্দর ছবি আঁকে। তাহলে এটি কোন টেন্সে আছে? এটি আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তো যেহেতু এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেহেতু এটাকে আমরা ইনডাইরেক্ট ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় সাহায্যকারী ভার্ব হিসেবে হি এর সাথে যেহেতু ডু বসে না, সেহেতু আমরা এখানে ডাজ বসাবো, এরপর কন্ট্রাক্টেড রূপে নট বসাবো। তাহলে হচ্ছে ডাজেন্ট বসিয়ে তোমাকে অবশ্যই সাবজেক্টটি বসাতে হবে, এরপরে ভার্বের বেস ফর্ম। তাহলে ড্রজ ছিল, এটা ড্র হবে, এস উঠে যাবে। তাহলে ডাজেন্ট হি ড্র, এরপর বাকি অংশটি যেভাবে আছে এভাবে বসিয়ে দেব, সাম নাইস পিকচার্স।
আর ফরমেশন অনুযায়ী শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে হি ড্রজ সাম নাইস পিকচার্স। এটাকে যখন তুমি ইন্টারোগেটিভে রূপান্তর করবে তখন এটি হয়ে যাবে ডাজন্ট হি ড্র সাম নাইস পিকচার্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দুটো রুল নিয়ে আলোচনা করেছি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার। তো আগামী ক্লাসে আমরা রুল 3 থেকে আলোচনা করব। আজকে দুটো রুল আলোচনা করেছি, তোমরা এটা বাসায় অবশ্যই ভালোভাবে দেখবে, প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।